দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সাথে আছি আমি ফয়সাল। ২৮ বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে এই চাঞ্চল্যকর খবর। একই দিন হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। আবারও উপত্যকা থেকে সরে যেতে বলছেন ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ট্রাম্পের এমন আলটিমেটামের নিন্দা জানিয়েছে হামাস। সন্ত্রাসী তকমা দেওয়ার পর কোনো সংগঠনের সাথে আলোচনা বা সম্পর্ক খাতা কলমে নীতিবিরুদ্ধ হিসেবে গণনা করে যুক্তরাষ্ট্র। সে কারণে ১৯৯৭ সাল থেকেই হামাসের সাথে কখনো বৈঠক হয়নি ওয়াশিংটনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করলেও শুরুতে সরাসরি যোগাযোগ হয়নি তাদের। এবার হোয়াইট হাউস স্বীকার করেছে এত বছর পর সেই নীতি প্রশ্নে নমনীয় ট্রাম্প প্রশাসন। গাজা ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলার দোহায় গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন হামাসের সাথে। সরাসরি দর কষাকষি করেছেন ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে। মধ্যস্থতাকারী বিশেষ প্রতিনিধির যে কারোর সাথে কথা বলার অনুমতি রয়েছে। ইসরায়েলও এ বিষয়ে অবগত। মার্কিন জনগণের স্বার্থে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে আলোচনা করতে হবে, আর সেটা প্রেসিডেন্ট প্রমাণ করেছেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা শুরু হয়নি পরের ধাপ নিয়ে। ইসরায়েল তো গড়িমসি করছেই, যুক্তরাষ্ট্রেরও যে তাতে পূর্ণ সায় আছে প্রমাণ মিলল আবারও। অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করে হামাস নেতাদের গাজা ত্যাগ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হুঁশিয়ারি দেন তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য, এবং এটাই তার শেষ সতর্কবার্তা। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন ইসরায়েলকে দেয়া হবে বলেও জানান। এখানেই শেষ নয়, সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে গাজা ছাড়তে বলেন ফিলিস্তিনি জনগণকেও। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দীরা। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টিনিয়ান মুজাহিদিন ব্রিগেড। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং পুনর্গঠনে আরব দেশগুলোর সিদ্ধান্তের পক্ষে আছে চীন। বুধবার রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। গাজা পুনর্গঠনের পরিকল্পনা এবং অন্যান্য নীতি নির্ধারণে কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের সম্মেলন প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন যে ফিলিস্তিনিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনাকে সমর্থন করে চীন। সেই সাথে ত্রাণসহ বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও আরব দেশগুলোর সাথে একমত পোষণ করেছে বেইজিং। দায়িত্ব নিয়ে গাজা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়ালে জামির। ভাষণে স্পষ্ট করলেন পূর্বসূরি হার্জি হালেভির তুলনায় কম আগ্রাসী হবেন না তিনি। বলেন ২০২৫ হবে আইডিএফ এর বিজয় অর্জনের বছর। হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন জামির। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও হামলার হুঁশিয়ারি দেন নবনিযুক্ত এই ইসরায়েলি সেনাপ্রধান। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তেল আবিবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক সেনাপ্রধান হার্জি হালিভির স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব পেয়েই গাজা ও ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসী মনোভাব ব্যক্ত করেন নতুন সেনাপ্রধান। বক্তব্যে ফুটে ওঠে গাজা ও হামাস বিরোধী উগ্র মনোভাব। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে উপত্যকায় আবারও তাণ্ডব চালানোর হুঁশিয়ারি দেন জামির। আইডিএফ রণাঙ্গনে বেশ ভালো অর্জন করেছে। গাজা আর লেবানন যুদ্ধে আমরা বিজয়ী। আগের যে কোনো সময়ের তুলনায় ইয়েমেন এবং ইরানে অনেক বেশি হামলা করেছি। হামাস বেশ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, কিন্তু তাদের নিঃশেষ করতে হবে। এই অভিযান এখনো শেষ হয়নি। জিম্মিদের ঘরে ফেরানোর কথা বললেও গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিতই ছিল না নবনিযুক্ত ইসরায়েলি সেনাপ্রধানের ভাষণে। আমরা ভুলব না, ক্ষমাও করব না। এটা বেঁচে থাকার যুদ্ধ। জিম্মিদের ঘরে ফেরাতে আর বিজয় অর্জনে আমরা লড়াই চালিয়ে যাব। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা স্পষ্ট। আইডিএফকে বিজয়ের দ্বার প্রান্তে নিতে হবে।
2023-এর 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ইয়াল জামির। অনিক রহমান, যমুনা নিউজ। ভুল করে এবার নিজ দেশের আবাসিক এলাকায় বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পোচেন এলাকায় এই ঘটনা ঘটে। সামরিক মহড়ার সময় একটি KF-16 ফাইটার জেট থেকে ফেলা হয় একে একে 8টি বোমা। এতে আবাসিক এলাকাটির বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 8 জন। কর্তৃপক্ষ বলছে ভুলবশত ফেলা হয়েছে এসব বোমা। এমন আতঙ্কের সকাল বিরল পোচেনবাসীর জীবনে। হঠাৎই বিস্ফোরিত হতে থাকে একের পর এক বোমা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় উড়ে যেতে দেখা যায় একটি ফাইটার জেটকে। উত্তর কোরিয়ার সীমান্তের কাছে হওয়ায় পোচেনবাসীর শঙ্কা শত্রু বিমান থেকে ছোড়া হয়েছে বোমাগুলো। তবে কর্তৃপক্ষ জানায় শত্রু নয়, বরং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান থেকেই ভুলবশত ফেলা হয়েছে বোমাগুলো। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি এবং একটি চার্চ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যৌথ মহড়া চলছিল। এ সময় একটি KF-16 বিমান থেকে ছোড়া হয় বোমাগুলো। বিস্ফোরিত বোমাগুলো MK-82 মডেলের। 500 পাউন্ডের এই বোমাগুলো মূলত ফাইটার জেটের সাথে সংযুক্ত থাকে। যুদ্ধবিমানটিতে বহন করা 8টি বোমার সবগুলোই রিলিজ হয়ে যায়। তবে এটি দুর্ঘটনাবশত যান্ত্রিক ত্রুটি নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা জানতে চলছে তদন্ত। KF-16 মূলত আলোচিত মার্কিন ফাইটার জেট F-16-এরই আরেকটি ভার্সন। কামান, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট এবং বোমা বাহনে সক্ষম এই ফাইটার জেট। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে 180টি KF-16 রয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকারে বাধ্য হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্টকে লেখা জেলেনস্কি চিঠি দিচ্ছে সেই ইঙ্গিত। ওয়াশিংটনের সহায়তা বন্ধের পর রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে রাজি বলে উল্লেখ করেছেন চিঠিতে। গেল শুক্রবার হোয়াইট হাউসে লাইভ সম্প্রচারিত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চরম অপমান করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এক পর্যায়ে ওভাল অফিস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। এ ঘটনার পরই ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরেই ট্রাম্পকে চিঠি পাঠান জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে প্রকাশিত 6টি আলাদা প্যারার দীর্ঘ সেই পোস্টে আসলে কি বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট? দীর্ঘ চিঠিতে জেলেনস্কি একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্পের সহায়তায় কৃতজ্ঞ তিনি। বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, এটাই সময় সবকিছু ঠিকঠাক করার। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজস্ব এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন ভলোদিমির জেলেনস্কি। এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন সেখানে। শুরুতেই আছে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার কথা। এরপর আছে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ। এছাড়া সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন জেলেনস্কি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানান তিনি। ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনস্কির এই চিঠিকে কেন্দ্র করে চলছে তোলপাড়। বিশ্লেষকরা বলছেন মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় চরম বিপদে পড়েছেন জেলেনস্কি। বাধ্য হয়ে এক প্রকার নতি স্বীকার করেই ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। জেলেনস্কির এই বিনয় এবং আনুগত্য ট্রাম্প ও তার সমর্থকদের সন্তুষ্ট করার জন্য। যুদ্ধের বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে কথা বলার সময়ই তাদের বিরোধ হয়। কিন্তু জেলেনস্কির নতুন চিঠিতে আনুগত্য ছাড়া আর কিছুই নেই। জেলেনস্কির চিঠিকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন জেলেনস্কির চিঠি পেয়েছেন তিনি। সেই সাথে উল্লেখ করেন শান্তি আলোচনায় মস্কো থেকেও দেয়া হয়েছে সিগন্যাল। যদিও যুদ্ধ বন্ধের পরিকল্পনা খোলাসা করেননি ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া, যাতে প্রাণ গেছে অন্তত 4 জনের। বুধবার একটি হোটেলে আঘাত হানে এই মিসাইল, গুরুতর আহত হয়েছেন এতে 31 জন, যাদের মাঝে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। কিয়েভের সামরিক বাহিনীর দাবি, রাশিয়া থেকে 2টি ব্যালিস্টিক মিসাইল এবং 112টি ড্রোন ছোড়া হয়েছে, যাতে অন্তত 14টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে খার্কিভের এক আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে মস্কো, সেখানেও আহত হন 2 জন বাসিন্দা। আবারও মিথ্যার ফুলঝুরি ছুটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণের ফ্যাক্ট চেক করেছে বার্তা সংস্থা এপি এবং সিএনএন। ভাষণে অভিবাসন ইস্যু, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আলোচিত সব বিষয়ে দিয়েছেন ভুল তথ্য। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় বলেছেন, তার সময় থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থনৈতিক বিপর্যয়, যদিও পরিসংখ্যান অনুযায়ী তা সঠিক নয়। মিথ্যে কিংবা ভুলভাল তথ্য দেয়ায় বরাবরই কুখ্যাতি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 3য় দফায় প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে 1 ঘন্টা 40 মিনিট ভাষণ দিয়ে রেকর্ড তো গড়েছেনই, ছড়িয়েছেন মিথ্যে কথার ফুলঝুরিও। বার্তা সংস্থা এপি সিএনএন এর ফ্যাক্ট চেকে উঠে এসেছে ট্রাম্পের একগাদা ভুয়া তথ্যের তালিকা। ট্রাম্পের দাবি, চীন, কানাডা, মেক্সিকো সহ বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করে ট্রিলিয়ন ডলার জমা করবেন কোষাগারে। তবে বড়সড় এক ভুল রয়েছে এই মন্তব্যে, কারণ রফতানিকারকরা নয়, শুল্ক দিতে হয় নিজ দেশের ব্যবসায়ীদেরই। বাইডেনের শাসনামলের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, 46তম প্রেসিডেন্টের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে মার্কিন নাগরিকরা। দেশটিতে ডিমের নজিরবিহীন দামের পেছনেও দায়ী করেন বাইডেনকে, যদিও তা ট্রাম্পের আমলেই পৌঁছেছে সর্বোচ্চ। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে অভিবাসন ইস্যুতে কথা বলতে গিয়েও মিথ্যার আশ্রয় নিয়েছেন নতুন প্রেসিডেন্ট। দাবি করেছেন, গত মাসে নাকি ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক অবৈধ অভিবাসী প্রবেশ করেছে। তবে পরিসংখ্যান বলছে, গত শতাব্দীর 60-এর দশকে সবচেয়ে কম অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল মার্কিন ভূখণ্ডে। ট্রাম্পের সবচেয়ে প্রচলিত আরেক মিথ্যাও ছিল ভাষণে। আবারও ইউক্রেনকে $350 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলেন তিনি। জোর গলায় দাবি করেন, পশ্চিমারা সব মিলিয়ে মাত্র $100 বিলিয়ন সহায়তা দিয়েছে ইউক্রেনকে। প্রকৃত সংখ্যার ধারে কাছেও নেই ট্রাম্পের উল্লেখিত অর্থের পরিমাণ। গত ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় বিভিন্ন দেশ মোট $263 বিলিয়ন সহায়তা প্রদান করেছে কিয়েভকে। বক্তব্যের এক পর্যায়ে পানামা খাল খননের সময় 38,000 মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঐতিহাসিকরা বলছেন, সংখ্যাটি অনেক বাড়িয়ে বলেছেন ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরও খবর। পাল্টাপাল্টি শুল্ক আরোপে চলমান উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বুধবার প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেন এই দুই নেতা, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। সীমান্তে ফেন্টানিল পাচার ইস্যুতে হতাশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এখনও ফেন্টানিলের বিস্তার থামাতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না কানাডা। জানান, এখনও দেশটির নির্বাচনের তারিখ স্পষ্ট করেননি জাস্টিন ট্রুডো, যা সন্দেহজনক। পাল্টা শুল্ক আরোপ করে দেশটির ক্ষমতায় থাকার পায়তারা করছেন ট্রুডো, দাবি ট্রাম্পের। ফোন আলাপে জাস্টিন ট্রুডোকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যের গভর্নর বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আবারও কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর সদস্যদের চিকিৎসা সেবা প্রদানকারী স্বাস্থ্য বিভাগ থেকে 80,000-এরও বেশি কর্মচারীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অব ভেটারান্স অ্যাফেয়ার্সের চিফ অফ স্টাফ জানিয়েছেন, পুরো প্রতিষ্ঠানকে নতুন করে সাজানো হবে। নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ কর্মী সংখ্যাও। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংস্থাটির কর্মচারীর সংখ্যা হবে 4 লাখ। আর এতে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে 82,000 কর্মীর। কর্মী ছাঁটাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক এবং তার সরকারি দক্ষতা বিভাগ DOGE। শুধু বাণিজ্য নয়, যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো যুদ্ধ করতে প্রস্তুত চীন। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থিত চীনা দূতাবাস। পোস্টে উল্লেখ করা হয়, ওয়াশিংটন যদি যুদ্ধ করতে চায় তাহলে তা মোকাবেলা করতে প্রস্তুত বেইজিং। সেটি শুল্ক যুদ্ধ হোক অথবা বাণিজ্য যুদ্ধ, যে কোনো যুদ্ধের মুখোমুখি হতে প্রস্তুত চীন। দেশটির সরকারি এক বিবৃতি শেয়ার করে মঙ্গলবার এমনটা উল্লেখ করে চীনের দূতাবাস। সম্প্রতি পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির দেশের মধ্যে দেখা দেয় উত্তেজনা। দ্বিতীয় দফায়
মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন কৃষি এবং খাদ্যপণ্য আমদানির উপর 10 থেকে 15% শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় বেইজিং। পাকিস্তানের বান্নু শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, এর মধ্যে 6 জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 36 জন। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে 5 সেনা সদস্য রয়েছে। এদিকে 16 হামলাকারীর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। দাবি সামরিক বাহিনীর। বুধবার বান্নু শহরের সেনানিবাসে ঢুকে যায় 2টি গাড়ি, যা ছিল বিস্ফোরক বোঝাই। এই হামলায় সেনা কম্পাউন্ডের দেয়াল, মসজিদ এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। লন্ডন সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার উপর হামলার চেষ্টা চালায় খালিস্তানপন্থীরা, জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। জানা যায় স্থানীয় সময় রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হন খালিস্তানপন্থীরা। জয়শঙ্করকে দেখে ভারত বিরোধী স্লোগান দেয় তারা। গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের একজন হঠাৎ তার গাড়ির সামনে ছুটে যায়। পরে কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছেঁড়া হয়। এ সময় আরও কয়েকজন গাড়ির গতিরোধের চেষ্টা করে, নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দেয়। এর আগেও স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের হামলার মুখে পড়েন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। পবিত্র রমজান মাসে একসাথে ইফতার করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা। বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য হাজার বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ নিয়েছে এমন উদ্যোগ। এই আয়োজনে খুশি আল আজহারের বিদেশি শিক্ষার্থীরাও। দেশ, বর্ণ কিংবা গোত্র সবকিছু ছাপিয়ে এসব রোজাদারের একটাই পরিচয়, তারা সবাই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গেল বছরের মতো এবারও শিক্ষার্থীদের নিয়ে যৌথ ইফতারের আয়োজন করেছে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 5000 শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয় এই ইফতার। আল আজহার কর্তৃপক্ষকে ধন্যবাদ এ ধরনের আয়োজনের জন্য। এই বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানের মিনার, এটা সারা বিশ্বেই আলোচিত। এর আগে বিচ্ছিন্নভাবে ইফতার আয়োজন করা হলেও গেল 4 বছর ধরে যৌথ আয়োজন করা হয়। মেহমানদারির জন্য মিশরীয়দের সুখ্যাতি রয়েছে, তার উপর এই প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের আত্মার বন্ধন রয়েছে। তাদের সম্মানেই এই আয়োজন করা হয়। প্রায় 1000 বছরের পুরনো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার পর থেকেই আল আজহারে আসেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শেষ করব চোরের এক অদ্ভুত কাণ্ডের খবর দিয়ে। পুলিশের হাতে ধরা পড়া ঠিক আগ মুহূর্তে চুরি করা কানের দুল গিলে ফেলল এক চোর। আর এই ঘটনার সাক্ষী মার্কিন রাজ্য ফ্লোরিডা। বিখ্যাত মার্কিন জুয়েলারি প্রতিষ্ঠান টিফানি অ্যান্ড কোর একটি আউটলেট থেকে 2 জোড়া কানের দুল নিয়ে পালায় 32 বছরের এই ব্যক্তি, যার মূল্য $5 লাখ বেশি। নিজেকে অ্যাথলেট পরিচয় দিয়ে উচ্চ মূল্যের গহনা দেখতে চান তিনি। সে সময় কয়েক জোড়া দুল নিয়ে পালায় অভিযুক্ত। পরে পুলিশের হাতে পাকড়াও হওয়ার আগ মুহূর্তে গহনাগুলো সে গিলে ফেলে, যা ধরা পড়ে এক্স-রে রিপোর্টে। এর আগে চুরি করা কানের দুলগুলো সে বিক্রির চেষ্টা করেছিল। দর্শক, যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।